এবার থেকে মনে হচ্ছে আমাকে লুকিয়ে লুকিয়ে কেএফসি চিকেন খেতে হবে, তা না হলে আমার শাশুড়ি মা আর স্বামী আমাকে কিছুতেই কেএফসি চিকেন খেতেই দেবে না। তার উপর আবার আমার ননদ এসে ভাগ বসাবে। না না, এত দামি সুস্বাদু কেএফসি চিকেন আমি কাউকেই দিতে পারবো না। এই বলে নন্দিনী তার ঘরের দরজা বন্ধ করে দেয় আর ঘরের মধ্যে বসে একা একা মজা করে কেএফসি চিকেন খেতে থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে নন্দিনীর ননদ কামিনী চলে আসে। বৌদি, ও বৌদি, কি করছো? শোনো না, আমার খুব খিদে পেয়েছে, তুমি আমাকে কিছু রান্না করে দেবে গো। হ্যাঁ কামিনী, আমি আসছি, তুমি যাও, তোমার ঘরে যাও, আমি যাচ্ছি। বৌদি দরজা না খুলেই আমাকে জবাব দিয়ে দিল। কিন্তু ঘরের মধ্যে বসে বৌদি কি এমন করছে যে দরজা খুলতে পারলো না? ঠিক আছে, আমি এবার দেখবো বৌদি কি করছে। ও বৌদি, দরজাটা খোলো তো একবার, আসলে তোমার সঙ্গে একটা কথা ছিল। আরে কি হয়েছে বলবে তো? তুমি কি আমাকে শান্তি করে একটু রেস্ট নিতে দেবে না? আমি কাজকর্ম করে রেস্ট নিতে এলাম আর তুমি তাও এখানে এসে আমাকে বিরক্ত করছো। আমি যাচ্ছি বললাম তো, তুমি যাও এখান থেকে। আমার তো মনে হচ্ছে তুমি রেস্ট করছো না, তুমি নিশ্চয়ই কিছু খাচ্ছো, তাই না? তুমি কি ভেবেছো আমি খুব বোকা? না, আমি অতটাও বোকা নই। তুমি কি খাচ্ছো বলো? ও আচ্ছা, বুঝতে পেরেছি, মনে হচ্ছে তুমি আবার কেএফসি চিকেন অর্ডার করেছো। ঠিক আছে দাঁড়াও, আমি মাকে গিয়ে বলছি তুমি আবার কেএফসি চিকেন অর্ডার করেছো। এই রে, এবার কি হবে? মনে হচ্ছে এই কামিনীর বাচ্চা পুরোপুরি আমাকে ফাঁসিয়ে দেবে। আমার শাশুড়ি মা যদি জানতে পারে তাহলে তো খুবই রেগে যাবে। না না, যাই হোক, কামিনীকে আটকাতেই হবে। এই বলে নন্দিনী তাড়াতাড়ি করে রুমের দরজা খুলে দেয় আর কামিনীকে তার শাশুড়ি মায়ের কাছে যেতে বাধা দেয়। কামিনী, তুমি কি করছো? মায়ের কাছে শুধু শুধু কেন যাচ্ছ বলো তো? আসলে আমি তো তোমার জন্য দুটো কেএফসি চিকেন রেখে দিয়েছি। আচ্ছা, তাহলে এখন আমার কথা মনে পড়লো? তুমি তো আমাকে না দিয়েই সব চিকেন খেয়ে নিচ্ছিলে। কই দাও, আমার কেএফসি চিকেন কোথায়? দাও, তাড়াতাড়ি দাও, না হলে কিন্তু আমি এখনই মাকে সব সত্যি কথা বলে দেব। ওই তো খাটের উপর আছে, চলো চলো তাড়াতাড়ি চলো। যত সব, আমার কেএফসি চিকেনের সব সময় ভাগ বসাই, খুব রাগ হয়। টাকা দিয়ে আমি অর্ডার করব আর এই কামিনীর বাচ্চা এসে ঠিক খেয়ে নেবে। আমার আর ভালো লাগে না, একটু শান্তি করে আমি দামি কেএফসি চিকেনও খেতে পারি না। এই বলে নন্দিনী তার ননদকে চিকেন ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই সেদিন নন্দিনী তার শাশুড়ি মায়ের হাত থেকে বেঁচে যায়, কিন্তু ননদের হাত থেকে বাঁচতে পারে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আসলে নন্দিনী ছিল কেএফসি চিকেন পাগল বউ। নন্দিনী ছোটবেলা থেকেই কেএফসি চিকেন খেতে খুবই পছন্দ করত, কিন্তু বাবার কাছে থাকতে সে কোনোভাবেই কেএফসি চিকেন খেতে পারত না। শুধুমাত্র বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরোলেই সে কেএফসি চিকেন খাওয়ার সুযোগ পেত, কারণ তার বাবা মা কখনোই তাকে বাইরে চিকেন খেতে দিত না। কিন্তু শ্বশুর বাড়িতে এসেও প্রথম প্রথম নন্দিনী মনে মনে ভাবে, আমার এত বড়লোক পরিবারে বিয়ে হয়েছে, আমার কাছে তো তাহলে এবার টাকা থাকবেই। আমার স্বামী আমাকে অনেক টাকা হাত খরচা দেবে, আর তা থেকেই আমি কেএফসি চিকেন অর্ডার করে খাবো। আমার বাবা মা তো আমাকে মোটেই কেএফসি চিকেন খেতে দিত না, কিন্তু এত বড়লোক পরিবারে বিয়ে দিয়ে আমার বাবা বেশ কাজের কাজ করেছে এতদিনে। এবার তো আমি প্রত্যেক দিন কেএফসি চিকেন খাবো। এই ভেবে নন্দিনী মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি হয়। কিন্তু শ্বশুর বাড়িতে যখন তার স্বামী এবং শাশুড়ি মা জানতে পারে যে বৌমা কেএফসি চিকেন খেতে পছন্দ করে, তখন তার শাশুড়ি মা বৈশাখী দেবী বলে, আমার বাড়িতে কেএফসি চিকেন যেন অর্ডার করতে যেও না। তোমার পছন্দ ঠিকই, তুমি বাইরে গিয়ে মাঝে মধ্যে খেয়ে আসবে, কিন্তু আমার বাড়িতে ওসব অর্ডার করবে না। আমার মেয়েকেও আমি অর্ডার করতে দিই না। আর তুমি তো সেই জায়গায় আমার বৌমা, তুমি ভাবলে কি করে আমি তোমাকে বাইরে থেকে চিকেন অর্ডার করে খেতে দেব? শাশুড়ি মায়ের এমন কথা শুনে নন্দিনী চমকে ওঠে, আর সে কি করবে বুঝে উঠতে পারে না। তাই তখনই সে নিজের ঘরে গিয়ে নিখিলেশকে বলে, নিখিলেশ, শোনো না, তোমার মা আমাকে কেএফসি চিকেন খেতে বারণ করছে। আমি কেন কেএফসি চিকেন অর্ডার করতে পারবো না? এত বড়লোক পরিবারে আমার বিয়ে হয়েছে, তুমি কি আমাকে সামান্য কেএফসি চিকেন খাওয়াতে পারবে না? তোমার মা আমাকে কেন বারণ করছে বলো? নন্দিনী, আসলে মা চিকেন খায় না তো, তাই মা তোমাকে চিকেন খেতে বারণ করছে, কিন্তু পুরোপুরি ভাবে তো বারণ করছে না। তুমি মাঝে মধ্যেই বাইরে থেকে খেয়ে আসতে পারো। তবে হ্যাঁ, মা বাড়িতে না থাকলে আমরা মাঝে মধ্যে লুকিয়ে রান্না করে খাই। আর মা যেহেতু চিকেন খায় না, তাই মা রান্নাও করে না আর খেতেও দেয় না। তখন আমাদের ইচ্ছে হলে আমরা বাইরে থেকে গিয়ে খেয়ে আসি। তাহলে আমি প্রত্যেকদিন কেএফসি চিকেন অর্ডার করে খেতে পারবো না? আমার চিকেন খেতে ভীষণ ভালো লাগে, আর বিশেষ করে কেএফসি চিকেন। তুমি তো জানো কেএফসি চিকেন কতটা টেস্টি হয়। তুমি যদি একবার খাও তাহলে তোমারও বারবার খেতে ইচ্ছে করবে।
নন্দিনী, আমি তো তোমার সব কথাই মানছি, কিন্তু দেখো মা যখন বাড়িতে থাকবে তখন তুমি একদমই চিকেন অর্ডার করো না। আর তোমার যদি একান্তই চিকেন খাওয়ার ইচ্ছা হয় তুমি বাইরে থেকে গিয়ে খেয়ে আসবে। তবে হ্যাঁ, বাইরে থেকে চিকেন খেয়ে এলেও সেটা কিন্তু মাকে জানতে দিও না, মা কিন্তু ভীষণ রেগে যাবে। আর তখন কিন্তু মা তোমাকে আরো রাগারাগি করবে, আর তার সাথে সাথে আমাকেও রাগারাগি করবে। এই বলে নিখিলেশ তার কাজে বেরিয়ে পড়ে। আর নিখিলেশের কথা শুনে নন্দিনী খুবই রেগে যায় এবং তার প্রচন্ড পরিমাণে বিরক্ত লাগে, কারণ নন্দিনী কখনোই ভাবেনি যে তাকে এত ধনী পরিবারে এসেও এরকম দিন দেখতে হবে। তাই সেদিনের পর থেকেই নন্দিনীর মন প্রচন্ড পরিমাণে খারাপ থাকে। তবে মাঝে মধ্যেই নন্দিনী কেএফসি থেকে চিকেন অর্ডার করে বাড়িতে লুকিয়ে লুকিয়ে খাওয়া শুরু করে। আর এভাবেই দিনের পর দিন নন্দিনীর সাহস অনেক বেড়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত তার শাশুড়ি মা সেই বিষয়ে অবগত থাকে না। কিন্তু একদিন নন্দিনীর ননদ কামিনী তাকে কেএফসি চিকেন খেতে দেখে ফেলে। বৌদি, তুমি কি ভেবেছো আমি তোমার নাটক বুঝতে পারবো না? দাঁড়াও, আমি এবার তোমার সব কথা মাকে বলে দেব। তুমি তো জানো মা চিকেন একদমই পছন্দ করে না, তবুও তুমি বাড়িতে চিকেন অর্ডার করে খাচ্ছো। দেখো কামিনী, প্লিজ এরকম করো না, কারণ তুমি তো জানো আমি কেএফসি থেকে চিকেন অর্ডার করে খেতে কতটা পছন্দ করি। আর তাছাড়া কেএফসি চিকেন তো তোমারও খুব ভালো লাগে, তাই না? আজকে আমি যদিও সব চিকেন খেয়ে ফেলেছি, কিন্তু এর পরের বার থেকে যখনই আমি কেএফসি চিকেন অর্ডার করব তোমাকেও দিয়ে খাবো, আমি সত্যি বলছি। সত্যি বলছো তো, নাকি আমাকে লুকিয়ে লুকিয়ে খেয়ে নেবে? আমি যদি কোনোদিনও দেখেছি তুমি আমাকে না দিয়ে লুকিয়ে লুকিয়ে কেএফসি চিকেন খেয়ে নিচ্ছ, তাহলে আমি মাকে বলে দেবো কিন্তু। আরে না না, আমি এটা করতে পারি বলো তো? তাছাড়া তুমিও যে এত চিকেন খেতে পছন্দ করো এটা তো আমি জানতাম না। এবার থেকে আমি বেশি করেই কেএফসি চিকেন অর্ডার দেবো, কেমন? আর আমরা ননদ বৌদি দুজনে মিলে মজা করে খাবো, আর মাকে বলার কোনো দরকার নেই, কেমন? নন্দিনী মুখে এমন কথা বললেও মনে মনে তার প্রচন্ড পরিমাণে রাগ হয়, কারণ এতদিন ধরে তার চিকেনে ভাগ বসানোর মতো কেউ ছিল না। আর হঠাৎ করেই তার ননদ কেএফসি চিকেনে ভাগ বসাতে চলে আসে। এভাবেই সময় কাটতে থাকে। আর নন্দিনী মাঝে মাঝেই তার ননদকে লুকিয়ে কেএফসি চিকেন অর্ডার করে আর নিজের ঘরে বসে লুকিয়ে লুকিয়ে খায়। আর আজকে কামিনী তার বৌদিকে ধরে ফেলে। এর ফলে কামিনী তার বৌদির উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। এভাবেই সময় কাটতে থাকে। একদিন, মা জানো তো তোমাকে একটা কথা বলার ছিল। তুমি কি জানো তোমার বৌমা তোমার পেছনে কি করছে? কিরে, কি হয়েছে? আমার বৌমা আবার কি করলো? এই কামিনী, তুই কিন্তু আমাকে একদম বোকা বানানোর চেষ্টা করবি না। আমার মনে হচ্ছে তুই কিছু করেছিস আর বৌমার নামে দোষ দিচ্ছিস। আরে না না মা, তুমি আমাকে ভুল ভাবছো। এত অ্যাডভান্স বকো কেন বলো তো? আমি কেন তোমার বৌমার নামে শুধু শুধু দোষ দিতে যাব? আসলে কি হয়েছে জানো তো, তোমার বৌমা এই বাড়িতে চিকেন অর্ডার করে খাচ্ছে, তাও আবার অন্য কোনো দোকান থেকে নয়, কেএফসি থেকে দামি চিকেন অর্ডার করে খাচ্ছে। কি? আমার বাড়িতে বৌমা চিকেন অর্ডার করে খাচ্ছে? সেটা আমি এখনো পর্যন্ত জানতে পারলাম না, কিন্তু তুই কি করে জানলি? আমি তো বৌমাকে একবারও চিকেন খেতে দেখিনি। তুই দেখলি কিভাবে? আমি বৌদির উপর একটু নজর রেখেছিলাম, তাই আমি জানতে পেরেছি বৌদি প্রায় প্রতিদিনই কেএফসি থেকে চিকেন অর্ডার করে আর নিজের ঘরে দরজা বন্ধ করে বসে বসে খায়। আমি একটু আগেই দেখেছি একজন ডেলিভারি বয় এসে কেএফসি চিকেন ডেলিভারি করে গেল। তুই এসব কি বলছিস? তুই সত্যি বলছিস? তাহলে আজকে আমি সত্যিটা জেনেই ছাড়বো, চল আমার সঙ্গে। এই বলে বৈশাখী দেবী তার ছেলে, বৌমা এবং মেয়েকে এক জায়গায় জড়ো হতে বলে আর সে নন্দিনীর কাছ থেকে সত্যিটা জানার চেষ্টা করে। মা, আপনি এসব কি বলছেন? আমি কেন কেএফসি চিকেন খেতে যাব? তাছাড়া আপনি তো জানেন আপনার ছেলে আমাকে আগেই বলে দিয়েছিল যে আপনি মাছ মাংস খেতে একদমই পছন্দ করেন না, তাই আপনাদের বাড়িতে চিকেন রান্নাও হয় না। তুমি চিকেন রান্না করো না তাতে কি হয়েছে? আমি শুনলাম তুমি নাকি কেএফসি থেকে চিকেন অর্ডার করে খাও। আমার ছেলে যা রোজগার করে সেই টাকা থেকে তো আমরা আর বেশি কিছু করতে পারি না। কারেন্টের বিল, সংসার খরচ এসব করতে করতেই শেষ হয়ে যায়। তার উপর তুমি আবার বড় লোকেদের মতো কেএফসি চিকেন অর্ডার করে খাচ্ছ। না না মা, তোমার বৌমা তো এরকম কখনোই করেনি। আর তাছাড়া এরকম করলে আমি তো জানতে পারতাম, তাই না? আমার সামনে তো কখনোই চিকেন খায় না, আর কেএফসি থেকে চিকেন অর্ডার করলে আমি তো জানতে পারবো। তোমাকে এই কথাটা কে বললো মা? কে আবার বলবে? তোর বোন বলেছে। কামিনী কি আমাকে মিথ্যা কথা বললো? কিরে কামিনী, তোর দাদা আর বৌদি বলছে ওরা তো চিকেন খায় না আর অর্ডারও করে না, তাহলে তুই আমাকে মিথ্যা কথা বললি? এই রে, আমি তো মনে হয় ফেসে গেলাম। এবার বৌদি আমাকে আর চিকেন দেবে না। আমি বৌদিকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেসে গেলাম। সবার সামনে মা আমার ঘাড়ে দোষ চাপিয়ে দিল। এবার তো বৌদি আমার উপর রেগে যাবে। কামিনী তার মায়ের কথা শুনে কিছুই বলতে পারে না, সে চুপ করে দাঁড়িয়ে থাকে। আর তখন কামিনীর দিকে তার বৌদি প্রচন্ড পরিমাণে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকে।
আসলে মা, আপনাকে আমি সত্যি কথাটা খুলেই বলছি, বেকার মিথ্যা কথা বলে আর লাভ নেই। শুধু আমি যে কেএফসি থেকে চিকেন অর্ডার করে খেতাম তা নয়, আপনার মেয়েও কিন্তু খেত। আর হ্যাঁ, আমি একা একা খাচ্ছি দেখে আপনার মেয়ে সেটা একদমই সহ্য হতো না, তাই সবসময় আমার চিকেনে ভাগ বসাতে চলে আসতো। আর আমি যদি কামিনীকে কখনো বলতাম ওকে আমি কেএফসি চিকেন দেব না, তাহলে ও সবসময় আমাকে ভয় দেখাতো, বলতো ও নাকি আপনাকে সব বলে দেবে। তাই আমি এতদিন পর্যন্ত ভয়ে ভয়ে আপনাকে কিছুই বলিনি। কি, তাহলে এর সঙ্গে কামিনীও যুক্ত আছে? আচ্ছা, আমি এবার বুঝতে পারছি, নিশ্চয়ই তুমি আজকে লুকিয়ে লুকিয়ে কেএফসি চিকেন অর্ডার করেছো, তাই তোমার ননদ আমাকে সব সত্যি কথা বলে দিয়েছে। কিরে কামিনী, তুইও তো দোষী, তোর বৌদি মিথ্যা কথা বলেছে, তার সঙ্গে তুইও তো কিছু কম না। এমন কথা শুনে কামিনী একেবারে চুপ করে থাকে, কারণ সে কিছুই বলার সাহস পায় না। এর ফলে বৈশাখী দেবী তার মেয়ে এবং বৌমা দুজনকেই প্রচন্ড পরিমাণে বকাবকি করে। আর সেদিনের পর থেকে নন্দিনী খুব একটা বেশি কেএফসি চিকেন খেত না। তবে মাঝে মধ্যে নিখিলেশ নন্দিনীকে নিয়ে ছুটির দিনে বাইরে যেত এবং তারা কেএফসি থেকে পেট ভরে মন ভরে চিকেন খেত। এভাবেই নন্দিনী তার পরিবারের সঙ্গে হাসি খুশি দিন কাটাতে থাকে। একই বৌমা, এইটুকু ভাত আর এইটুকু ডাল আর মাত্র 2টো আলু ভাজা, এত কম তো আমি বাড়িতেও খাই না। কোথায় ভাবলাম নিমন্ত্রণ বাড়িতে এসেছি একটু জমিয়ে খাবো, কিন্তু প্লেটের খাবার দেখে তো নিজেই জমে গেলাম একেবারে। আপনার তো বয়স হচ্ছে কাকু, এর থেকে বেশি খাবার খাওয়া আপনার জন্য ঠিক নয়। তবুও আমি আপনাকে 1 হাতা ভাত দিয়েছি। নিজের বাবা কিংবা শ্বশুর হলে আমি 1 চামচের বেশি একটুও ভাত দিতাম না। তুমি ভাত নিয়ে চিন্তা করছো? আমি তো প্লেটে মাছের পেটি দেখে চমকে গেছি। আজ অব্দি তো কোথাও দেখিনি যে মাছের পেটি কেটে 2 ভাগ করে অতিথিদের পরিবেশন করা হয়। আমাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে এলে এরকম অনেক কিছুই দেখতে পাবেন, কারণ আমরা যথেষ্ট স্বাস্থ্য সচেতন। অযথা নিজেরা বেশি বেশি খাবার খাই না, আর বেশি বেশি খাইয়ে লোকেদেরও বিব্রত করি না। কেউ আধ পেটে খেতে নিমন্ত্রণ বাড়িতে আসে না বৌমা। আর তুমি যেটা করছো সেটাকে স্বাস্থ্য সচেতনতা না বলে সেটাকে কিপটামি বলে। আমি জানি না তোমার শ্বশুর বাড়ির লোকজন কিভাবে তোমাকে এতদিন ধরে এইসব কাজে প্রশ্রয় দিয়েছে। এভাবেই সকল নিমন্ত্রিত ব্যক্তিরা আধপেটা খেয়ে বাড়ি ফিরে যায়। শম্পার বিয়ে বেশ সচ্ছল পরিবারে হলেও সে গরিব পরিবারের মেয়ে ছিল। সে খুবই বুঝে শুনে টাকা খরচ করত এবং কখনোই প্রয়োজনের বেশি টাকা কিংবা জিনিস নষ্ট করত না। তাই সবাই তাকে কিপটে বললেও সে নিজেকে সাশ্রয়ী বলে মনে করত। তার এই অভ্যাসের কারণে পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাই বেশ বিরক্ত হতো। কয়েকদিন আগেই শম্পার বিয়ে শহরের সুজন নামের একটি ছেলের সঙ্গে হয়েছিল। বিয়ের পরেও শ্বশুর বাড়িতে গিয়ে শম্পা এমন কিপটেমি করবে ভেবে শম্পার মা খুবই চিন্তায় পড়েছিল। তুই কি কোনোদিনও পাল্টাবি না? এত কিপটেমি করে তোর আনন্দ হয়? এত কিপটেমি করে তোর কি আনন্দ হয় বলতো? কেউ যে এসব পছন্দ করে না সেটা কি তুই বুঝিস না? আজ বাদে কাল তোর বিয়ে হবে, তুই কি শ্বশুর বাড়িতে গিয়েও এমনটাই করবি? তাহলে তো ওরা বিয়ের পরের দিন এসে তোকে ফেরত দিয়ে যাবে। কেন ফেরত দিয়ে যাবে শুনি? সাশ্রয় করাটি কি খারাপ? আমার শাশুড়ি মা যদি দেখে আমি ওনার ছেলে টাকা বাঁচাচ্ছি, তাহলে আমাকে আগলে রাখবে, দেখে নিও তুমি। টাকা বাঁচানো আর কিপটেমি করা দুটোর মধ্যে আকাশ পাতাল সম্পর্ক আছে। টাকা বাঁচানো মানে অযথা খরচ না করা, আর কিপটেমির মানে যথেষ্ট পরিমাণ জিনিস থাকা সত্ত্বেও কম কম দিয়ে লোকজনের অসন্তুষ্টির কারণ হওয়া। আমার বাবা এত কষ্ট করে রোজগার করছে আর আমি সাশ্রয় করব না? তুমি যখন তখন লোকজনদের ডেকে ডেকে খাওয়াবে, আমি তাদেরকে হাড়ি উল্টে দিতে থাকবো? এসব আমি পারবো না, তুমি আমাকে ক্ষমা করে দিও। তুই যে কিপটেমি কমিয়ে দিবি সেরকম আশা করাই আমার ভুল হয়েছে। তুই এরকম ভাবে কিপটেমি করতেই থাক। এখন বাবা মায়ের নাম ডোবাচ্ছিস, পরে শ্বশুর বাড়িতে গিয়ে স্বামীর নাম ডোবাবি, সেই দিন আর বেশি দূরে নেই। মালা দেবী শম্পাকে নানান রকমের বকাঝকা করলেও সে কারোর কোনো কথাই শোনে না। এইভাবেই বেশ কয়েকদিন কাটে। একদিন শুভ দিনে শম্পা আর সুজনের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। মালা দেবী শম্পাকে বারবার করে শ্বশুর বাড়িতে গিয়ে কিপটেমি করতে বারণ করে। সেই সময় শম্পা তার মায়ের কথায় রাজি হলেও সে শ্বশুর বাড়িতে গিয়েও তার কিপটেমির নিদর্শন দেখাতে থাকে। প্রথম প্রথম শম্পা শ্বশুর বাড়ির প্রত্যেকের তার ব্যবহার পছন্দ হলেও কিছুদিন পরে তাদেরও সেটা বিরক্তিকর বলে মনে হয়। তুমি খাবার টেবিলে এত কম খাবার রেখেছো কেন বৌমা? আমরা এতজন লোক, এইটুকু খাবারে আমাদের হবে নাকি? তোমাকে না বলেছি খাওয়া দাওয়ার ক্ষেত্রে একদম কিপটেমি করবে না? আমরা এসবে একদম অভ্যস্ত নই। যাও, প্রত্যেককে আরো বেশি বেশি করে খাবার এনে দাও। এতটুকু খাবারই তো পেট ভরে যাওয়ার কথা। আমি এমন কিছু কমও খাবার দিইনি।
প্রত্যেকটা মানুষের ভালো থাকার জন্য ব্যালেন্স ডায়েট করতে হয়, আর ব্যালেন্স ডায়েটের জন্য যে যে জিনিসপত্র থাকা উচিত সবই আপনাদের থালায় আছে। প্রোটিন, ভিটামিন, কার্বোহাইড্রেট, মিনারেল সবকিছু। তাহলে অযথা কোনো জিনিস বেশি খাবেন কেন? তুমি কিন্তু মায়ের কথার ভুল মানে বের করছো। মা সেই হিসাবে কিছু বলেনি। মা শুধু চেয়েছে যাতে প্রত্যেকের থালায় তাদের পেট ভরে খাওয়ার মতো পর্যাপ্ত খাবার থাকে। তবে তুমি যে পরিমাণ খাবার দিয়েছো তাতে বাকিদের তো জানি না, আমার পেট কিন্তু একদমই ভরবে না। সবসময় পেট ভরে খাবার খেতে হয় না সুজন, আমাদের শরীরের চাহিদা পূরণ হওয়ার জন্য খেলেই হবে। আর তুমি তো এক্ষুনি অফিসে বেরিয়ে যাবে, পুরোপুরি পেট ভরা নিয়ে রাস্তাঘাটে বেরোলে তোমার তো শরীর খারাপ করবে। তাই আমি তোমাকে বেশি খাবার দিইনি। আমাকে সারাদিন কাজ করতে হবে, আর সেই কাজ করার জন্য আমার এনার্জি দরকার। আমি যদি ঠিক করে খাবারই না খাই তাহলে এনার্জি কোথা থেকে পাবো বলতে পারো? এমনিতেই আমার সারাদিন অনেক কাজ আছে, সব কাজ সেরে এত রান্না বান্না করে আমি তোমাদের এত কথা শুনতে পারবো না। আর আমি রান্না করলে ঠিক এই পরিমাণই রান্না করব, এর থেকে বেশি একটুও নয়। নিজের কাজ তো তুমি নিজে বাড়িয়েছো। কে বলেছিল কাজের লোককে ছাড়িয়ে দিতে? তুমিই তো ছাড়িয়ে দিলে। তুমি যখন কাজের লোককে ছাড়িয়ে দেওয়ার আগে কারোর সিদ্ধান্ত নাওনি, তাহলে তুমি আশা কেন করো যে তোমাকে সবাই কাজ করতে সাহায্য করবে? আমি তোমার সুবিধার জন্য কাজের লোক ছাড়িয়ে দিয়েছি। ওইটুকু কাজের জন্য কতগুলো মাহিনা নিত বাবা রে। ওই টাকাগুলো ওকে না দিয়ে ব্যাংকে রাখলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেক আনন্দে থাকবে। তুমি যদি এরকম আধ পেটে খাইয়ে রাখো তাহলে ভবিষ্যৎ প্রজন্ম দেখার আগেই আমরা সবাই অতীত হয়ে যাব, বুঝেছো? শম্পা তার শ্বশুরবাড়ির কারোরই কোনো কথা শোনে না। সে প্রত্যেককে অল্প অল্প খাবার খাইয়ে রাখে। কেউ চাইলেও তাদেরকে বেশি করে খাবার সে দেয় না। কেউ একবারের জায়গায় দুবার খাবার চাইলেও শম্পা খুবই রেগে যায়। এইভাবেই আরো কয়েকদিন কাটে। শম্পার ব্যবহারে তার বাড়ির প্রত্যেকেই অতিষ্ঠ হয়ে ওঠে। একদিন খিদের জ্বালায় শম্পার শাশুড়ি মা শকুন্তলা দেবী তার বৌমা ঘুমিয়ে যাওয়ার পর লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে খাবার আনতে আসে। সেখানে এসে দেখে রান্নাঘরের প্রত্যেকটা আলমারি সবকিছুতে তালা দেওয়া আছে, এমনকি ফ্রিজেও তালা দেওয়া। দূর বাবা, দেখে শুনে কেমন বউ বাড়িতে আনলাম কে জানে। আমি বুঝতে পারছি না উপরওয়ালা আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছে। এককালে আমার বাড়িতে এত লোক খেত, আর সেই আমাকে এখন না খেয়ে থাকতে হচ্ছে। আমি আর পারছি না এসব সহ্য করতে। ঠিক তখনই সেখানে নন্দিনী চলে আসে। তুমি রান্নাঘরে কি করছো মা? তুমিও কি খাবার খুঁজতে এসেছো? আমার তো পড়তে পড়তে এত খিদে পেয়ে গেল যে আমি আর বসে থাকতেই পারলাম না। তুই তো পড়ছিলিস, তোর খিদে পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমি তো শুয়েছিলাম, তাও আমি শান্তিতে ঘুমাতে পারলাম না। পেটে যেন ছুঁচো দৌড়াচ্ছে। তোর দাদার বউ সব ড্রয়ার আলমারিতে তালা দিয়ে রেখেছে, কিছু যে বানিয়ে খাবো তারও উপায় নেই। চলো মা, তাহলে আমরা বাইরে থেকে কিছু অর্ডার করে দিই, তারপরে তুমিও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, আর আমিও শান্তিতে পড়তে পারবো। হ্যাঁ চল তাই করি। একটু টাকা হয়তো যাবে, কিন্তু খেয়ে দিয়ে শান্তি তো পাবো। নতুন বৌমা খাবার নিয়ে যা কিপটেমি করে, তাতে মাঝে মাঝে আমার মনে হয় খিদেতেই মরণ হবে। শকুন্তলা দেবী আর নন্দিনী দুজনে মিলে ফুড ডেলিভারি অ্যাপ থেকে নিজেদের জন্য বেশ কিছু খাবার অর্ডার করে। ডেলিভারি বয় খাবার নিয়ে এসে কলিং বেল বাজাতেই শম্পারও ঘুম ভেঙে যায় এবং সে সেখানে চলে আসে। সেখানে এসে তার শাশুড়ি এবং ননদকে বাইরে থেকে খাবার নিতে দেখে সে প্রচন্ড পরিমাণে রেগে যায়। এসব আপনারা কি করছেন? আমি তো ভেবেছি রাত্রিবেলা আপনারা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছেন, আর আপনারা বাইরে থেকে খাবার অর্ডার করে এভাবে টাকা ধ্বংস করছেন। আপনি জানেন এইটুকু টাকা রোজগার করতে আপনার ছেলে আর স্বামীকে কতটা খাটতে হয়? তুমি যেটুকু খাবার খেতে দাও তাতে তো আমাদের কিছুই হয় না। তুমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লেও আমাকে রাত জেগে পড়তে হবে। খিদে পেটে পড়া যায় বলো তো? তাই জন্যই তো আমি আর মা খাবার অর্ডার করলাম। মন থেকে চাইলে সব হয়। খোড়া মানুষ এভারেস্টে চড়তে পারছে, আর তুমি একটু খিদে নিয়ে পড়তে পারবে না? তুমি জানো জাপানিজরা কখনো তাদের পুরো পেট ভর্তি করে খায় না। সবসময় তারা 80% পেট ভর্তি করে আর 20% খালি রাখে, যাতে তারা মোটা না হয়ে যায় বা অল্প কাজ করতে গিয়ে তারা হাঁপিয়ে না পড়ে। আমি তো জাপানিজ নই, ওরা কি করে আমি জানতেও চাই না। আর তুমি তো বললে ওরা 80% পেট ভর্তি করে খায়, বাকি 20% খালি রাখে। কিন্তু তুমি তো 20% ভর্তি করিয়ে 80% খালি রাখতে বলো। এত কম খেয়ে কোনো মানুষ কিভাবে বেঁচে থাকবে বলো? একটা জিনিস সারা জীবন মনে রাখবে, কেউ কম খেলে সে বেশি দিন খায়, আর কেউ বেশি খেলে সে কম দিন খায়। কারণ বেশি খেয়ে সে নানান রকমের রোগ বাঁধিয়ে নেয় আর বেশি দিন পর্যন্ত খেতে পারে না। ম্যাডাম, আপনারা আপনাদের পরিবারের ঝগড়া পরে করবেন, আগে আমার টাকাটা মিটিয়ে দিন। এখন আমাকে অন্য অনেক জায়গায় ডেলিভারি করতে হবে, আমি এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না।
কিসের টাকা? কোনো টাকা তুমি এখান থেকে পাবে না। তোমাদের এসব অ্যাপগুলোকেই বন্ধ করে দেওয়া উচিত। এইসব অ্যাপের কারণে লোকজনরা আরো বেশি বেশি করে টাকা নষ্ট করছে। যাও, তুমি খাবারগুলো ফিরিয়ে নিয়ে যাও। এরকম হয় না ম্যাডাম, পয়সা আমাদের লাগবেই। খাবার অর্ডার করেছেন আপনাদের পছন্দ মতন, সেই খাবার বানানো হয়েছে, আর আমরা বাড়ি অবধি আপনাদের খাবার দিতেও এসেছি, আর এখন বলছেন নেবেন না? চুপচাপ টাকা বের করুন। রাত্রেবেলা চিৎকার চেঁচামেচি করে লোকজন জড়ো করতে আমার ভালো লাগবে না, বলে দিলাম। ওর টাকাটা ওকে দিয়ে দাও বৌমা। ওর কি দোষ বলো? ও তো নিজের কাজটাই করছে। ও টাকা না নিয়ে যেতে পারলে রেস্টুরেন্টের মালিক তো ওর মাহিনা থেকে কেটে নেবে। শম্পা ডেলিভারি বয়ের টাকা মিটিয়ে ঘরে চলে যায়। শকুন্তলা দেবী আর নন্দিনী সমস্ত খাবার শেষ করে যে যার মতো নিজের ঘরে ঘুমাতে চলে যায়। এইভাবেই দিন কাটতে থাকে। এরই মধ্যে শম্পা গর্ভ ধারণ করে। ডাক্তার তাকে ভালো করে পেট ভরে খাবার খেতে বললেও সে শুধু টাকা বাঁচানোর জন্য অল্প অল্প করে খাবার খায়। তার বাড়ির সবাইকেও অল্প করে খেতে দেয়। এছাড়াও শম্পা কাউকে নতুন জামা কাপড়ও কিনতে দেয় না। আমি জানি আপনারা আমার উপর খুবই রেগে আছেন, কিন্তু এরকম করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। বাড়িতে একজন নতুন সদস্য আসতে চলেছে। আমি চাই না সে বড় হতে হতে আমাদের সমস্ত টাকা পয়সা শেষ হয়ে যাক। আর আমরা তো বাড়িতে 3 জন মেয়ে। একটা শাড়ি কিনে 3 জনে পালা করে করে পরবো। সোমবার আমি পরবো, বুধবার মা পরবে, আর শুক্রবার নন্দিনী পরবে। দেখতে দেখতে আরো বেশ কিছুদিন কাটে। শম্পা 7 মাসের গর্ভাবস্থায় তাদের বাড়িতে তার স্বাদের অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছিল। অনুষ্ঠানের জন্য শম্পা বেশি টাকা পয়সা খরচ করতে বারণ করলেও তার কথা বাড়ির কেউই শোনে না। কিন্তু অনুষ্ঠানের দিন শম্পা সকল নিমন্ত্রিতদের এতটাই কম খাবার পরিবেশন করে যে তারা প্রত্যেকেই আধপেটা খেয়ে বাড়ি ফিরে যায়। এটা তুমি কি করে করলে বলো তো? প্রত্যেকে আমাদের প্রথম বাচ্চাকে আশীর্বাদ করতে এসেছিল, তাদের তুমি এইভাবে না খাইয়ে বাড়ি পাঠিয়ে দিলে। আমাদের সাথে যা করো আমরা মেনে নিই, অন্তত অতিথিদের সাথে এরকম নাই করতে পারতে? ওরা তো ঠিকভাবে আমাদের বাচ্চাকে আশীর্বাদ করলো না। আমার বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করি আমি নিজে কম খাবার খেয়েছি, আর পাড়া প্রতিবেশীকে পেট ভরে খাওয়াবো? আর ওরা তোমাদের কেমন প্রতিবেশী, হ্যাঁ, যারা খাবার পেলেই আশীর্বাদ করবে, না হলে করবে না? এই বলে শম্পা সেখান থেকে চলে যায়। কয়েকদিন পরে সে প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকলে তাকে তার বাড়ির সকলে মিলে নার্সিং হোমে নিয়ে যায়। তোমাদের কি টাকা পয়সা বেশি হয়েছে? এখানে কেন নিয়ে এসেছো? এক্ষুনি আমাকে সরকারি হাসপাতালে নিয়ে চলো, না হলে অনেক টাকা বিল হয়ে যাবে। শম্পার কথায় প্রথমে কেউ রাজি না হলেও সে বারবার জোর করতে থাকায় তারা সবাই মিলে তাকে সরকারি হাসপাতালে নিয়ে যায়। যাওয়া আসার রাস্তায় শম্পার পেটে ব্যথা যেন বাড়তেই থাকে, কিন্তু কারোরই কিছু করার ছিল না। নার্সিং হোম থেকে সরকারি হাসপাতাল বেশ কিছুটা দূরেই ছিল। বেশ অনেকক্ষণ পর তারা হসপিটালে পৌঁছালে ডাক্তার সঙ্গে সঙ্গে শম্পার চিকিৎসা শুরু করে দেয়। বেশ কিছুক্ষণ পরে ডাক্তার জানায় যে শম্পার পেটে সন্তানটি মারা গেছে, কারণ সে এমনিতেই অত্যন্ত অপুষ্টির শিকার ছিল। তার উপরে এতটা জার্নির ধকল সে সহ্য করতে পারেনি। শুধুমাত্র তোমার কিপটেমির জন্য আজ আমার প্রথম সন্তান আমাদের ছেড়ে চলে গেল। তুমি নিজে কম খেয়ে ওকেও কম খাইয়ে রেখেছিলে, আর আজ নার্সিংহোমে খরচা হবে বলে তুমি বাধ্য করলে আমাদের এখানে আনতে। এত কষ্ট আমাদের সন্তান সহ্য করতে না পেরে চলে গেল। আমিও তোমার সাথে আর থাকতে চাই না। এই বলে সুজন সেখান থেকে চলে যায়। শম্পা অনেকবার করে ক্ষমা চাইলেও সুজন কিংবা তার বাড়ির লোক কিছুতেই তাকে ক্ষমা করে না। শম্পা কিছুটা সুস্থ হলেই হসপিটাল থেকে তার বাপের বাড়িতে ফিরে আসে। শম্পা বুঝতে পারে যে তার কিপটেমির মাসুল তাকে তার স্বামী, সন্তান আর শ্বশুর বাড়ি হারিয়ে দিতে হয়েছে। শম্পা তার সন্তান, স্বামী এবং পরিবারকে হারিয়ে মনে মনে শুধুমাত্র আফসোস করতে থাকে।